আজকের গল্প হলো অব্যক্ত প্রেম। মেয়েটা বাল্যকালে অতি সাধারণ ছিল। গরিবের মেয়ে, বাবা অর্থাভাবে হেন কাজ নেই যে সে করত না। পবন মুখুজ্জে ভাট ব্রাহ্মণ থেকে অগ্রদানী, আবার মুচি দুলে বাগদির ঘরে পুজোও করত। আর বছরে দুবার গ্রামের বৃদ্ধাদের বাসে করে বিভিন্ন তীর্থে বেড়াতে নিয়ে যেত। তার জ্ঞাতি গোষ্ঠীর মানুষ তাকে ছোট চোখেই দেখত, এড়িয়ে চলত। সে সময়টা 60-এর দশকের প্রথম দিক। পবন মুখুজ্জের নবম কন্যার জন্ম হলো অর্পিতা। যদিও জীবিত কন্যা তাকে ধরে 5 জন। পুত্রের শখ মিটল না। পবনের স্ত্রীর বয়স তখন 47। 8 বছর আগে তার অষ্টম কন্যা বনলতার জন্ম। তারপর হঠাৎই 8 বছর পর অর্পিতার জন্ম। বাবা পবনের তখন বয়স 60-এ ধাক্কা। বড় মেয়ের বিয়ে সেই কবে হয়ে গেছিল। তার এক ছেলে 3 মেয়ের জন্মের পর অর্পিতার জন্ম। মেজদির বিয়ে হয়েছিল 4-5 বছর। তার এতদিনেও কোনো বাচ্চা কাচ্চা হয়নি। স্বামী রেলের ড্রাইভারের হেল্পার, কয়লা ইঞ্জিনে চলন্ত ট্রেনে কয়লা ভরার কাজ। মেজদি কল্পনার পড়াশোনার ক্লাস 4 অবধি। বাকি 2 দিদিরাও প্রাইমারি স্কুলের গণ্ডি পার হয়নি। ছোট গ্রাম জগৎপুরে পূব পাড়ায় তাদের বসতি। বাড়ির উত্তরে আলোকদের বাড়ি। ওরা বেশ সচ্ছল বনেদি ব্রাহ্মণ শিক্ষিত পরিবার। আলোকের বাবা হাই স্কুলের শিক্ষক। গ্রামে চাষ জমিও আছে। সে যুগে দোতলা পাকা বাড়ি। আর ঠিক দক্ষিণে অর্পিতাদের প্রাচীন আমলের জীর্ণ মাঠকোঠা ঘর। পাশাপাশি আর কোনো বসত বাড়িই ছিল না। একটু দূরে অন্য প্রতিবেশীদের বাস। আলোক আর অর্পিতার জন্ম হয়েছিল একদিন মাত্র অন্তর। অর্পিতার মায়ের প্রসব যন্ত্রণা ওঠার 4 দিন পর জন্ম, আর আলোকের মায়ের প্রসব যন্ত্রণার 6 ঘন্টার মধ্যেই জন্ম। তাই আলোকের মা বলতো অর্পিতাই 3 দিনের বড়। যদিও ভূমিষ্ঠ হওয়ার বিচারে আলোক একদিন আগেই জন্মায়। একসাথে তারা ছোটবেলা থেকে বন্ধুর মতোই ছিল। আলোকও ছোট সন্তান, তারাও 5 ভাই বোন, তবে তারা সবাই জীবিত। অর্পিতার ভাগ্য ভালো না তার মেজদির ভাগ্য মন্দ, সেটা লাখ টাকার প্রশ্ন। অর্পিতার বয়স যখন 8-9 বছর, তার মেজদির স্বামী এক রেল দুর্ঘটনায় মারা যায়। 25 বছরের দিদি ছিল নিঃসন্তান। দিদি গ্রামের বাড়িতে ফিরে আসে। তার পড়াশোনা প্রাইমারির গণ্ডিও পার হয়নি। তাই স্বামীর পেনশন পেলেও চাকরির সমস্যা ছিল। অন্তত 8ম শ্রেণী পাস হলেই একটা ডি গ্রুপের কাজ হবে। তাই সে চেষ্টা করছিল। যাই হোক, বাড়ির আর্থিক দারিদ্রতা একটু হলেও কেটেছিল। মেজদি অর্পিতার মায়ের বয়সে। ছোট বোন অর্পিতাকে কন্যা স্নেহে মেজদি ঠিক করেছিল শিক্ষিত করবে। নিজের বাস্তব অভিজ্ঞতায় মূর্খ মানুষের যে কি জ্বালা সে তো ভুক্তভোগী। রোগা পাতলা শ্যামলা সমবয়সের অর্পিতা আলোকের সহপাঠী। আলোক দেখতে সুন্দর, বলিষ্ঠ শরীর, ফর্সা, বুদ্ধিদীপ্ত, মুখ চোখে অহংকারী ভাব মনে হলেও সরল সহজ। অর্পিতার প্রতি বোনেরই মুখশ্রী ভারী মিষ্টি। আর যৌবনের হাওয়া লাগলেও তাদের শারীরিক গঠন ভীষণ সুন্দর হয়ে উঠত। তাই তাদের একটু রং চাপা হলেও ভালো বিয়ে হয়। অন্তত প্রথম 2 দিদির সেটাই হয়েছিল। কাজল কালো মিষ্টি চাহনি, চোখে ঘন কালো দীর্ঘ পাতা, মনে হতো যেন সবসময় কাজল পরেই আছে। তার নিখুঁত ওষ্ঠ, পরিপাটি দাঁতের রং যেন সাদা মুক্ত। মুখ চোখ ও চেহারার মধ্যে এক অদিম সৌন্দর্য, দেখলেই ভালো লাগে। আর প্রতিটি বোন নিরীহ শান্ত স্বভাবের, মুখে হাসি লেগেই থাকত। দারিদ্রতার ছাপ থাকলেও তারা ছিল সতেজ হাসি খুশি। আলোক তাকে সহপাঠী বন্ধুর মতো ভাবলেও অর্পিতা আলোকের প্রতি বাল্য থেকেই দুর্বল, ভীষণ ভালোবাসত। তবে আর্থিক পারিবারিক বৈষম্যতার কারণে তা প্রকাশ করার সাহস ছিল না। একটা মানসিক হীনমন্যতায় সে ভুগত। আলোকরা বনেদি ধনী,
বাবা শিক্ষক, সে ফর্সা সুন্দর। আলোকও ভালোবাসত অর্পিতাকে একজন বন্ধু আর সহপাঠীর মতো। সচ্ছল শিক্ষকের সন্তান আলোক ক্লাসে ফার্স্ট হতো। অর্পিতার সাচ্ছল্যতা নেই, বাড়িতে শিক্ষিত গার্জেন নেই, তবু বেশ ভালো রেজাল্টই করত। আলোক আর অর্পিতা পাড়ার প্রাইমারি বিদ্যালয় থেকে 4 পাশ করে হাই স্কুলে 5 ক্লাসে ভর্তি হয়েছিল। আলোকের বাবা পাশের একটু দূর গ্রামের স্কুল শিক্ষক, বাইসাইকেলে যাতায়াত করতেন। তিনি সংস্কৃতের শিক্ষক, তবে নিজের ছেলেমেয়েদের তিনি অঙ্ক, বিজ্ঞান, ইংরাজি তার সাধ্যমতো দেখাতেন। কিন্তু টিউশন তার পেশা নয়। অর্পিতা পড়াশোনা বিষয়ে আলোকের ভীষণ সাহায্য পেত, নোট, বই, খাতা দিত। আবার অর্পিতার কিছু বুঝতে কোনো সমস্যা হলে মেধাবী আলোক তাকে অঙ্ক, ইংরেজি সব কিছু বুঝিয়ে দিত। আলোক শান্ত, শিষ্ট, লাজুক স্বভাবের ছেলে, তবে একটু আত্মসম্মানী। বয়স দোষ বা বয়ঃসন্ধিকালে একটু তারল্য বুদ্ধি ও বিপরীত সেক্স প্রতি কৌতূহল তো স্বাভাবিক, কিন্তু তার একটু যেন বেশিই ছিল। কো এডুকেশন স্কুল, ছাত্রছাত্রী কম, একটাই সেকশন। অর্পিতার আলোকের প্রীতি ও যে কথা বলা অন্য মেয়েদের হাসির খোরাক হতো। যারা একটু পরিণত বয়সের তারা হাসাহাসি করত। এমন ছেলে মেয়েরাও তাদের ক্লাসে পড়ত যারা তাদের চেয়ে 5 বছর বা আরও বেশি বয়সে বড়। ষষ্ঠ বা সপ্তম শ্রেণীতে পড়তে পড়তেই অনেক মেয়ের বিয়ে হয়ে যেত। পাস ফেল কঠোর ছিল, তাই একই ক্লাসে 2-3 বছর ধরে পড়ে থাকাটা অনেক মেধাহীন ছাত্রছাত্রীদের কাছে কোনো ব্যাপারই ছিল না। গ্রাম্য অর্পিতা একটু সাদাসিধে। তখন 13 বছরের রোগা পাতলা মেয়েলি গঠন তেমন ছিল না। শীতকাল বাদে বাকি সময় সে হাত কাটা টেপ ফ্রক পরেই গ্রামে ঘুরত। এমন অনেকেই থাকতো। বাড়িতে পুরুষ বলতে বাবা, তিনি তো মাঝে মাঝেই গ্রামে থাকতেন না। এই স্বল্প ঢিলেঢালা পোশাকে অর্পিতা আলোকের কাছে পড়াশোনার দরকারে এলে আলোক তার সাথে সিরিয়াসভাবে পড়াশোনার সংক্রান্তই জ্ঞান চর্চা করত। আলোকের দাদা তখন কলকাতায় বিএসসি অনার্সের ছাত্র। তার দিদির বিয়ে হয়েছিল বড় ইঞ্জিনিয়ারের সাথে। ওরা আমেরিকায় থাকত। বাকি 2 দিদি বর্ধমান কলেজে পড়াশোনা করত। একজন উচ্চ মাধ্যমিক আর একজন বিএ পড়ছিল। দোতলার যে ঘরে আলোক পড়াশোনা করত, দক্ষিণ জানলা খুললেই অর্পিতাদের বাড়ি দেখা যায়। অর্পিতা মায়ের ছোট মেয়ে, বড় আদুরে। শীতের দিনে উঠোনে রোদে মায়ের চোখে 13 বছরের বাচ্চা মেয়েকে নগ্ন করে সর্ষের তেল সারা শরীরে মালিশের মতো ঘষে ঘষে মাখাতো। আলোকের একদিন নজরে এলো। এরপর সে প্রতিদিন ওই সময়ে জানলা অল্প ফাঁক করে অর্পিতার নগ্ন শরীরে মায়ের যত্নের তেল মাখানো দেখত। তখন অর্পিতার শরীরে সদ্য মেয়েলি গঠন বিকশিত, কিন্তু তেমন আকর্ষণীয় হয়ে ওঠেনি। তবু কেমন অপরাধী মনে দূর দূর বুকে আলোক তার নগ্ন শরীর উপভোগ করত। সে ভাবত কেউ বুঝতে পারবে না। অর্পিতার সন্দেহ হয়, আলোকদের দোতলার জানালা মা যখন তেল মাখায় প্রায় বন্ধ, একটু ফাঁকা থাকে, খানিক পর পুরো খোলা থাকে। অর্পিতার একটু লজ্জা লাগলেও চুপ করে থাকত। আলোককে সে ভীষণ ভালোবাসে, পড়াশোনাতেও অনেক সহযোগিতা পায়। আর আলোক যদি তার খোলা শরীর দেখে আনন্দ পায়, তার কোনো দুঃখ নেই, বরং মনে মনে সে একটা তৃপ্তি পাচ্ছিল। আলোক দেখছে জানে না, এমন ভান করে অর্পিতার নগ্ন শরীরে মায়ের হাতে শীতের রোদে তেল মাখার আরাম নেওয়া আরও কদিন গেল। দিদির সাথে থেকে থেকে সে ছিল বয়সের তুলনায় একটু পরিণত। হঠাৎই একদিন অর্পিতার কি যেন মনে হলো, যদি তার মায়ের নজরে এটা আসে, মা কি ভাববে? মা এসব বিষয়ে ভীষণ কঠোর, অর্পিতা জানে। পাড়ার যুবক তপন পুকুর পাড়ে গাছের আড়াল থেকে সে মেয়েদের স্নান দেখে, তাই সবাই ঘৃণা তাচ্ছিল্য করে। মা তো পারলে তপনকে ঝাঁটা মারতে চায়।
সেই মা যদি আলোকের কথা ওর মা আর পাড়ার অন্যদের বলে দেয়, লুকিয়ে তার নগ্ন শরীর আলোক দেখে, পাড়ায় তো ছেঁচে হবে। আমার সঙ্গেও আলোকের সম্পর্ক তাতে খারাপ হবে, ওর রাগ হবে। 9-এ সে এবার উঠবে। আলোকের অনেক সাহায্য তার দরকার। ভালো ছেলে, মনটাও ভালো, আলোককে সে খুব ভালোবাসে, ওর বদনাম চায় না। এইসব ভেবে একদিন বিকেলে আলোকের দোতলার ঘরে গেল। এ বাড়িতে তার অবাধ যাতায়াত। আলোকের মাকে কাকিমা বলে, আলোক তার সহপাঠী। আলোক ঘরে বসে তখন 9-এর দাদা দিদির পুরনো বই নিয়ে দেখছিল। আলোক, কি করছিস? পরশু রেজাল্ট বের হবে, তাই একটু 9-এর বইগুলো দেখছিলাম। তবে অনেক সিলেবাস বদলেছে। তোর কত সুবিধা, দাদা দিদির বইগুলো আছে। তুই কটা বই নিয়ে জানা। তাই নিয়ে যাব। এবার একটু চুপচাপ অর্পিতা কেমন অস্থির। আলোক বলে, কি হলো তোর চুপচাপ? জানিস, তপনদা পুকুরে গাছের আড়াল থেকে মেয়েদের স্নান দেখে, তাই সবাই ঘৃণা তাচ্ছিল্য করে। লুকিয়ে মেয়েদের দেখাটা তো অনেকেই ভালো মনে করে না। আলোক বুঝতে পারে, বলে, তুই কি বলছিস, খুলে বল না। আমাকে বলছিস? না, তা কেন, আমি তা বলিনি। আলোক কেমন গম্ভীর, ফর্সা মুখ লাল, রাগে না লজ্জায় কে জানে। অর্পিতা ভীষণ নার্ভাস হয়ে বলে, আমি তোকে খুব ভালোবাসি, বিশ্বাস কর, তোর বদনাম করতে আসিনি। তুই যা, আমার কিছু ভালো লাগছে না। তোর মা আমাকে খারাপ ভাবছে। মাকে বলবে, পাড়ায় বলবে, তাই তো? কেমন সে নার্ভাস। তুই বিশ্বাস কর, মা জানে না। তার আগেই তোকে তাই মনে হলো বলি। আমি শুধু বুঝতে পেরেছি, তোর বাবা যেমন ছোট পেশা, তোদের সবার মনগুলোও ছোট। অর্পিতার দু চোখ জলে ভরে ওঠে। বলে, তুই শুধু শুধুই আমাদের অপমান করছিস। আমরা গরিব তাই? বিশ্বাস কর, তোর ভালোর জন্য তোকে বলতে এলাম। তা না হলে আমার কি দরকার তোর সাথে ঝগড়া করা। আর বিশ্বাস কর, মায়ের দিব্যি কেউ জানে না। বেশ, তুই যা এখন, আমি একা থাকবো। একরাশ মনের দুঃখ আর দুশ্চিন্তা নিয়ে বাড়ি ফিরে এলো অর্পিতা। তখন বিকেল 4টে। আবার 5টায় আলোকের ঘরে গেল। কাঁদো কাঁদো মুখে বলল, তুই আমাকে লুকিয়ে কেন দেখবি, বল না। আমি তোকে শরীর খুলে দেখাচ্ছি, দেখবি? তুচ্ছ কারণে কেন বদনাম করবি? মা একটু অন্যরকম। আমাকে কি ভাবছিস? তোর মায়ের আদরের কচি মেয়েকে 2 দিন তেল মাখানো দেখেছি, খুব অন্যায়? আর তোর কি এত রূপ রে যে দেখব? সে তো আমি জানি, আমি কালো, রোগা, পাতলা, ছোট ঘরে জন্ম, গরিবের মেয়ে। তুই আমাকে পাত্তা দিবি কেন? অর্পিতা মুখ নামিয়ে কাঁদছিল। আলোক অর্পিতার এভাবে কান্নায় খুব বিচলিত, খুব নরম স্বরে বলল, আমি কি তাই বলেছি? তুই খুব ভালো মেয়ে, তাই আমি একটু যদি ভুল করেও থাকি সতর্ক করতে এসেছিস। আমার ভীষণ লজ্জা করছে। তুই কি ভাবছিস? কান্না থামিয়ে অর্পিতা বলে, আমি এসব নিয়ে কিছুই ভাবিনি। আমার খুব নার্ভাস লাগছে। 9 আর 10 এই 2 বছরও তুই আমাকে আগের মতো সাহায্য করবি তো? না রেগে কথা নামিয়ে আলোক বলল, তুই সত্যিই পাগল। এর সঙ্গে পড়াশোনার কি সম্পর্ক? তুই তো আমার বন্ধু, সহপাঠী, সমবয়সী। একসাথে ছোটবেলা থেকে পড়ছি, খেলছি, তুই আমাকে চিনতেই পারিসনি। যাক বাবা, বাঁচালি। সত্যি বিশ্বাস কর, তোকে আমি ভীষণ ভালোবাসি। প্রসন্ন মনে আলোক একটু ভারমুক্ত হয়ে বলল, যখন দরকার চলে আসবি। দুজনে পড়লে দুজনেরই লাভ। বাবা তো বলে অর্পিতাকে অঙ্ক বোঝাবি, নিজে করার চেয়ে 10 গুণ লাভ। এ ঘটনার পর মাধ্যমিক পাশ অবধি দুজনের মধুর সম্পর্ক ছিল, তবে সহপাঠীর বাইরে নয়। অর্পিতার বারবার দুর্বলতা আলোক এড়িয়ে যায়। অর্পিতার প্রতি আলোকেরও অন্তরে ভীষণ আকর্ষণ ছিল। তার নরম মন, সুন্দর মুখমণ্ডল আর তার প্রতি চরম দুর্বলতা আলোক জানত। দীর্ঘদিন বাল্যকাল থেকে একসাথে পড়াশোনা, বড় হওয়া, কিন্তু অকালপক্ষ মেধাবী আলোক এটাও জানত তাদের মধ্যে সম্পর্ক বাস্তবে সম্ভব নয়। পারিবারিক সমস্যা, আর্থিক, সামাজিক, ইজ্জত, সম্মান, অনেক বিষয়
তাদের অন্তরায়। বাবা মায়ের দিদিদের বিবাহ সংক্রান্ত আলোচনায় বেশ বুঝত। বাবা মায়ে এই বিষয়ে আপোষহীন। সামাজিক সম্মান, শিক্ষা, নিজ বংশের আভিজাত্য, কৌলীন্যের অহংকার তাদের মধ্যে চরম। অর্পিতার বাবা মায়ের সাথে তার বাবা মা মেলামেশা করলেও ওদের ছোট চোখে দেখত। গ্রামের মাধ্যমিক স্কুল থেকে পাশের পর আলোক আর অর্পিতার মধ্যে সম্পর্ক কেমন যেন দূরত্ব হয়ে গেছিল। আলোক সায়েন্স নিয়ে বর্ধমানের এক নামী বয়েজ স্কুলে 11 ক্লাসে ভর্তি হলো। অর্পিতা ভর্তি হলো আর্টস নিয়ে বর্ধমানের এক নামী বালিকা বিদ্যালয়ে। অর্পিতার মাধ্যমিকের প্রাপ্ত নম্বর ছিল আলোকের খুব কাছাকাছি। দুজনেই প্রথম বিভাগে পাশ করে। মেধাবী অর্পিতার 9 থেকেই ভীষণ পড়াশোনায় মনটা বসেছিল। আর দিদির উৎসাহ, তার সীমিত আর্থিক মদদ তাকে স্বপ্ন দেখাতো সে একদিন শিক্ষিকা হবে। অন্য দিদিদের মতো 16-17 বছর থেকেই রূপ যৌবনে তার শরীর নতুন করে ঈশ্বর যেন আবার ভেঙে চুরে গড়েছিলেন। মেধাহীন কোটি, আকর্ষণীয় বুকের মেয়েলি গঠন, স্ফীত পাছা আর এক ঢাল কালো চুলে স্টাইল করে খোপা বেঁধে যখন সে স্কুলের নির্ধারিত রং সাদা শাড়ি, মেরুন পাড়, মেরুন ব্লাউজ গায়ে বাসস্ট্যান্ডে বাস ধরতে যেত, বহু মানুষের নজর কাড়ত। লাজুক স্বভাবের আলোকের সাথে মাঝে মাঝেই পথে দেখা হতো। বর্ধমান যেতে তারা একই বাসে উঠত, কিন্তু কথা হতো না। অর্পিতা তার দিকে তাকিয়ে মিষ্টি হাসলে আলোক বড়জোর মুখ টিপে হাসি হাসি মুখের ভাব করত। এই স্কুল ড্রেসে অর্পিতাকে আলোকের ভীষণ ভালো লাগতো। লাজুক মুখে বারবার লুকিয়ে দেখত। অর্পিতা তা বুঝতে পারলেও না দেখার ভান করে অন্যদিকে চেয়ে থাকত। চোখাচোখি হলেই আলোক যে লজ্জায় তার দিকে তাকাবেই না সে জানত। আর আলোক তাকে দেখুক অর্পিতা মনে প্রাণে চাইত। অর্পিতার মন ভীষণভাবে আলোককে চাইত, কিন্তু আলোক যেন ধরাই দেয় না। মনক্ষুণ্ণ হতাশ হয়ে অর্পিতা তাই নিজেকে ক্রমশ গুটিয়ে নিয়েছিল। আলোকের লাজুক মনের অন্তরে অর্পিতার বড় উপস্থিতি। গোপনে তাকে নিয়ে কল্পনা করে কবিতা লিখত। তাকে নিয়ে যে কত অবাস্তব স্বপ্ন দেখত অর্পিতার যা ছিল অজানা। বরং তার ধারণা সুন্দর, ফর্সা, বনেদি, ধনী ঘরের আলোক তাকে গুরুত্বই দেয় না। লুকিয়ে দেখে শুধু, কিন্তু উদাসীন। ভালোবাসা দূরে থাক, পাত্তাই দেয় না। তাতে তার মনের মধ্যে দুঃখ জেদে পরিণত হয়েছিল। পড়াশোনায় জোর দিয়েছিল। আলোকের বরং অর্পিতার জন্য মনে অস্থিরতা ছিলই। তার দোতলা ঘরের দক্ষিণের জানলার পাল্লার সংকীর্ণ ফাঁকের আড়ালে অর্পিতাকে দেখত খুব গোপনে। সে ভাবত অর্পিতার নজরে আসবে না। মাঠকোঠা দোতলা ঘরের উত্তরের খোলা জানলার সামনে অর্পিতা যখন স্নান সেরে তার ভিজে পোশাক বদল করত, সেই সময় তার দেহের সব কিছুই 25 ফুটেরও কম দূরত্ব থেকে আলোক দেখত অপার বিস্ময়ে। সেই অর্পিতা এত সুন্দর! শরীরের গোপন অঙ্গের কোমল মসৃণ ত্বকের রূপের ছটায় আলোকের মনকে ব্যাকুল করত। দারিদ্র্যে ভরা গরিব ঘরের রোগা, শ্যামলা, ভীরু স্বভাবের সেই স্কুল জীবনের অর্পিতা কত করুণ, মলিন ছিল। পড়াশোনায় তার কাছে কত নির্ভরশীল ছিল। আজ আলোক তার মোহে পাগল। অর্পিতার 12 ক্লাসের রেজাল্ট খুব ভালো হলো। সে ভূগোলে অনার্স নিয়ে বর্ধমান মহিলা কলেজে ভর্তি হলো। আর আলোকের রেজাল্ট তেমন ভালো হয়নি, অনার্স পেল না। বিএসসি পাস কোর্সে বর্ধমানের একটা কলেজে ভর্তি হয়। পাস কোর্সে পড়ে কোনো ভবিষ্যৎ নেই তার মনে হতো। বন্ধুর পাল্লায় হুজুগে এয়ারফোর্সের চাকরির জন্য আবেদন করে। সে সময় 8-এর দশকের সূচনা। তার মেধা ছিল, মেডিকেল ফিটনেস ছিল, সফল হলো।
তারপর সে কলেজ যাওয়া বন্ধ করলো। সিলেক্ট হওয়ার পর বন্ড করা, সার্টিফিকেট জমা, পুলিশ ভেরিফিকেশন, অনেক সময় গেল। এত কম বয়সে চাকরি, আবার এয়ারফোর্সে। গ্রামের মানুষ ভাবতো বিমান চালাবে। সে মেকানিক্যাল ট্রেড নন কমিশন পদে যোগ দেবে। গ্রামে তার কদর বাড়ল। কলেজ ছুট আলোক মনের আনন্দে সময় কাটিয়ে 6-7 মাস পর কাজে যোগ দিল। প্রথমেই ট্রেনিং। বড় লোকের আদুরে ছেলে, বড় স্বাধীন চেতা। এত ডিসিপ্লিন আর ট্রেনিংয়ের চাপে সে দিশাহারা হয়ে মাকে চিঠি লিখে তার মনের কথাই লিখল। আদরের ছোট ছেলের জন্য মায়ের তো ঘুম হয় না, কান্নাকাটি শুরু করে দিল। মা বলে, যেভাবে হোক ওকে আমার কাছে ফিরিয়ে আনো। পরে অনেক কষ্টে অভিজ্ঞদের পরামর্শে ট্রেনিংকালে নাকি সেনাবাহিনীর থেকে ডিসচার্জ পেতে মায়ের অসুস্থতা, মনের চাহিদা এইভাবে আবেদন করলে কাজ হবে জেনেছিল। আলোক 19 বছর পর সার্ভিসে গেছিল পার্সোনাল বন্ড দিয়ে। মা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আবেদন জানালো, আমাকে না জানিয়ে বন্ড করে আলোক চলে গেছে, আমি অসুস্থ, ওকে ছাড়া বাঁচব না। এতে অবশ্য কাজ হয়েছিল। 3 মাস পর ট্রেনিং অসমাপ্ত রেখে আলোক শেষমেশ বেকার যুগে এয়ারফোর্সের মতো সেনাবাহিনীর কেন্দ্র সরকারের খোদ চাকরি ছেড়ে অনিশ্চিত পথে ফিরে এলো। মা খুশি, কিন্তু অনেকেই তার সমালোচনা করলো। জীবনযুদ্ধের পরাজিত এক সৈনিকের মতো ফিরে এলি। বন্ধু থেকে আত্মীয় স্বজন অনেকেই তার সিদ্ধান্ত ভুল ভাবল। ভুল যে হয়েছিল আলোক বেশ ভালো বুঝল, যখন ডিসকন্টিনিউ কারণে তার 2টো একাডেমিক ইয়ার ক্ষতি করে 2 বছর জুনিয়র ছেলেদের সাথে আবার বিএসসি প্রথম বর্ষে ভর্তি হলো। লাজুক আলোক কেমন নিজেকে গুটিয়ে রাখত। অর্পিতার সাথে চোখাচোখি হলে বা অর্পিতা কথা বলতে এলেও এড়িয়ে যেত। এক চরম হীনমন্যতার ভাব। অর্পিতা তখন ভূগোলে অনার্স ফার্স্ট ক্লাস পেয়ে এমএ ভর্তি হলো, আর আলোক বিএসসি 2য় বর্ষে সবে উঠেছিল। অর্পিতাকে দেখলেই তার কেমন যেন পরাজিত পরাজিত লাগে, লজ্জা লাগে, দুঃখ হয়। সে বিষণ্ণ মনে ভাবত, অর্পিতা হয়তো তাকে আজ সহানুভূতির চোখে দেখে, তাই মুখোমুখি হলেই চোখ নামিয়ে এড়িয়ে যেত। কথা বলা দূরে থাক, পথে বাসে দূরে সরে পালাতো। অর্পিতা কিন্তু তা মনে হয় না। ভাবত, বিরাট যোগ্যতা না থাকলে কেউ এয়ারফোর্সের চাকরি পায়ই না। আলোক মেধাবী, সে ভালো মতোই জানত, বরং তার মনে একটা আফসোস, কত ছেলে তাকে গুরুত্ব দেয়। তার সহপাঠী এমএ এমএসসি পাঠরত কত স্মার্ট ছেলে তার সাথে যেচে কথা বলে। আলোক তাকে তার আবেগ ভালোবাসার কোনো মূল্যই দিল না। আজও কিন্তু অর্পিতা আলোককে ভীষণ পছন্দ করে, ভালোবাসে। ভাবত, স্কুল জীবনে আলোকের এতটা সাহায্য সহযোগিতা ছাড়া এই সাফল্য তার আসতো না। এয়ারফোর্স থেকে ফিরে আসা আলোকের ব্যর্থ দুঃখী মুখ দেখে অর্পিতার মনে খুব কষ্ট হতো। স্বপ্ন দেখত সে শিক্ষিকার চাকরি পেলে আলোক বেকার থাকলেও নিজেই তাকে বিয়ের প্রস্তাব দেবে। তবে তার ভয় হতো আলোকের যা আত্মসম্মান। অর্পিতার ভাগ্যটা বেশ ভালো। মেজদি বিধবা না হলে তাকে কবেই ওর বাবা বিয়ে দিয়ে দিত। এমএ নয়, 5 অবধি পড়তো কিনা সন্দেহ। বাবা 2 বছর মরেছে। দিদি অনেক চেষ্টায় 8 ক্লাস পাস, স্কুল থেকে সার্টিফিকেট বের করে একটা গ্রুপ ডি পদে রেলে চাকরি করত। 2 বোন সকাল 8টার পর বাড়ি থেকে বের হয়। বোন অর্পিতা যেত গোলাপবাগে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সে ছাত্রী, আর দিদি যেত বর্ধমান রেলের অফিস। বিজয়া দশমীর দিন আলোকের শরীর খারাপটা যেন বেশ বাড়াবাড়ি। চাপা স্বভাবের আলোক বাড়িতে কিছুই বলেনি। ছোটদি আর তার বর বিজয়ার প্রণাম করতে বাড়িতে এসেছিল। রাতে খাসির মাংস হয়েছে, যা ছিল আলোকের ভীষণ প্রিয়। সে কিন্তু মাংসতে আজ মুখই দিল না। রাতে ভাত খেল না। গায়ে জ্বর, যন্ত্রণা, চোখ ছলছল করছে।
বাড়ির লোকজন জামাই নিয়ে ব্যস্ত। দাদা স্কুলে শিক্ষকতা পেয়েছিল, কলকাতায় থাকে, সেও এসেছে। হই হুল্লোর মাঝে আলোকের শরীর খারাপটা চাপা পড়েছিল। মা কেবল যত্ন করে তাকে দুধ সাবু করে খাওয়ালো, গায়ে হাত দিয়ে বলল, হ্যাঁ বাবা, গায়ে এত জ্বর, বলবি তো? ডাক্তারবাবু তো সকাল 9টার আগে চেম্বারেই আসে না। আলোক বলে, ও কিছু নয়, কদিনই শরীরটা খারাপ লাগছে, ঠিক হয়ে যাবে, এত ডাক্তার ডাক্তার করো না তো। সকালে এত বড় হঠাৎ বিপদ অঘটন ঘটবে এ পাড়ার কেউ ভাবেনি। অর্পিতার মৃতদেহ গাড়ি করে নিয়ে এসেছিল তার বড় জামাইবাবু আর দিদি। শুনে পাড়া কেন গ্রামের মানুষ তাদের বাড়িতে ভিড় জমিয়েছিল। বড় দিদির বাড়িতে যৌথ পারিবারিক দুর্গাপূজা হয়। অর্পিতা এবার গিয়েছিল, এমন সে আগেও অনেকবার গেছে। এবার জাপানি এনকেফালাইটিস ব্যাপক হারে হচ্ছিল। অনেক মানুষ মরেছে, তবে বেশিরভাগ শিশুদের মৃত্যু হয়েছিল। 21 বছরের অর্পিতা এমন এইভাবে হঠাৎই রোগে মৃত্যু কারোর চিন্তায় আসে না। বড় দিদির বাড়ির একটু দূরে আদিবাসীদের বাস, যারা শুয়োর পোষে। অনেকের সন্দেহ হয়তো এখান থেকেই এই রোগে তার সংক্রমণ। চিকিৎসার সুযোগ পায়নি। আগের দিন কত শখ করে দেবীর মঞ্চে অর্পিতা কত আলপনা এঁকে সবার মন জয় করেছিল। বিকেল থেকে তার ভীষণ জ্বর, ফুল বকছিল, মানুষ চিনতে পারছিল না, সঙ্গে ভীষণ মাথার যন্ত্রণা। পুজোর বাড়িতে সকলে ব্যস্ত ছিল, তবু রাতেই গাড়ি ভাড়া করে দিদির বাড়ি থেকে 40 কিমি দূরে বর্ধমান সদরের হাসপাতালে অর্পিতাকে নিয়ে যায়। তখন রাত 3টে, আর 5টায় ডাক্তার জানিয়ে দিলেন অর্পিতা আর নেই। বর্ধমান থেকে সোজা জগৎপুর 6টার আগেই। এমন বিপদের জন্য তার মা আর মেজদি প্রস্তুত ছিল না। তাদের গভীর শোকের আর্তনাদ আর কাতর করুণ কান্না অন্য পাড়ার মানুষদেরও আজ ঘুম থেকে তুলেছিল। শরীর খারাপ নিয়েও লাজুক আলোক ছুটেছিল অর্পিতাদের বাড়ি। অর্পিতার মরদেহ বাড়ির উঠোনের মাঝে নামানো, সারা শরীর সাদা কাপড়ে ঢাকা। বলার পর থেকে মুখমণ্ডল মাথা অবধি খোলা ছিল, চোখ বন্ধ করে যেন ঘুমাচ্ছে। সুশ্রী মুখমণ্ডলে কোনো বিকৃতি নেই। কপালে চন্দনের টিপ দিয়ে সাজিয়েছে, কটা রজনীগন্ধা মালা আর বিচ্ছিন্ন ফুল শবদেহের ওপর রাখা। সুগন্ধি ধূপের গন্ধ। মা, আত্মীয় স্বজন কান্নায় ভেঙে পড়েছে। প্রতিবেশীদের সবার চোখে জল, বিষণ্ণ, কেউ কাঁদছে। আলোক চোখের জল মুখ লুকিয়ে আজ সে ফুপিয়ে ফুপিয়ে ভীষণ কাঁদছিল। আজ বাল্য কৈশোর যত স্মৃতি তার মনে ভিড় করছিল। অসুস্থ শরীরে আরও অসুস্থ বোধ করছে, তবু সে গ্রামের শ্মশানে যায়। এত কম বয়স, হঠাৎই একদিনের মধ্যেই রোগে মৃত্যু। শ্মশানে ভিড় জমেছিল। যুবতী মেয়ের যৌবনের ঢেউ যেন শরীর জুড়ে। হোক না মৃত, জামাইবাবু কাঁদো কাঁদো হয়ে বলে, এত মানুষের সামনে অর্পিতাকে উলঙ্গ করে দাহ করা হবে না, পোশাক সহ ওর দাহ হবে। ব্রাহ্মণ বলেন, শাস্ত্রীয় নিয়মে ওর তাতে পরলোকে অমঙ্গল হবে। সেটা এত আধুনিক যুগ ছিল না। ঠিক হলো, মেয়েরা শ্মশানের চিতার চারদিক শাড়ি ধরে আড়ালে তাকে উলঙ্গ করে তার শরীর শ্মশানের চিতায় তুলে কাঁচা কয়লা আর কাঠ দিয়ে তার সব ঢাকা হবে। তারপর কাপড়ের আড়াল সরানো হবে। আলোক দেখল তার জন্ম সময়ের নিকট সাথী, পাশের বাড়ির বাল্য কৈশোরের বন্ধু, স্কুলের সহপাঠীর সারা শরীর কাঠ, কাঁচা কয়লায় ঢাকা। শুধু বাঁ পায়ের গোড়ালির কাজটা একটু দেখা যাচ্ছিল। আর থাকতে পারেনি। দাউ দাউ করে শ্মশানের চিতার আগুন জ্বলে ওঠার আগেই সে শ্মশান থেকে বিদায় নেয়। শরীর তার আরও খারাপ। ডাক্তার দেখে বললেন প্যারাটাইফয়েডের লক্ষণ।
দোতলার ঘরে একা নির্জন সে সারাদিন কাটালো। দক্ষিণের পাশের বাড়িতে অর্পিতা আর নেই, আর জীবনে তাকে দেখতে পাবে না। মনটা কষ্টে হু হু করছে। ওর মা দিদির কান্নার আওয়াজ আলোককে আরো আবেগগ্রস্ত করে তুলেছিল। সে কাঁদছিল নীরবে, চোখ মুছছিল বারবার। কেবল মা বা বাড়ির কেউ তার খবর নিতে এলে শুধু ট্যাবলেট বা খাবার নিয়ে এলো। সে ভারাক্রান্ত মনে কিছু কথাবার্তা বলছিল। সারাটা দিন যেন তার কিছুই মনে আসে না, কেবল অর্পিতাকে নিয়ে তার স্মৃতিমন্থন আর নীরব ক্রন্দন, দীর্ঘশ্বাস। এতটা যে অর্পিতাকে সে ভালোবাসত নিজেই জানত না। অর্পিতা তার এতটাই কাছে ছিল হৃদয় জুড়ে। যখন রাত 11টা, অসুস্থ অবসন্ন আলোক নিজের বিছানায়, পাশে মৃত অর্পিতাদের বাড়ি, শোকগ্রস্ত গৃহ মানুষজন আলো নিভিয়ে বোধহয় শুয়েছিল। তাদের বাড়িতে সবাই যে যার ঘরে রাতে শুয়ে গেছিল। মা একটু আগে তার খবর নিয়ে গেল, বলে গেল, বাবা কোনো অসুবিধা হলে আমাকে ডাকবি, পাশের ঘরেই আছি। বারান্দার আলোটা আজ জ্বালানো থাক। আলোক ঘাড় নেড়ে সম্মতি দিয়েছিল। হঠাৎ আলোকের নজরে এলো তার ঘরের পশ্চিমের খোলা জানলা বরাবর ঠিক সামনে বারান্দার রেলিং ধরে কেউ দাঁড়িয়ে। এত রাতে আচমকা এই দৃশ্য দেখে আলোক ভয়ে বিচলিত হয়। পিছনের দিক থেকে দেখে মনে হয়েছিল অর্পিতার সেই স্কুল ড্রেস। বর্ধমানের যখন সে 11 ক্লাসে পড়তো, পরনে তার সাদা শাড়ি, মেরুন পাড়, মেরুন ব্লাউজ। এই বয়সটায় এই পোশাকে অর্পিতাকে তার ভীষণ ভালো লাগতো, যেন পরী মনে হতো। তার রূপের বর্ণনা নিয়ে কত কবিতা লিখেছে। আজ ভীষণ ভয় করছিল আলোকের। মৃদু স্বরে যেন অর্পিতার গলা সে শুনতে পেল, আমাকে তুই ভয় পাচ্ছিস কেন? অথচ এত শরীর খারাপ তোর, আর আমাকে নিয়ে তুই সারাটা দিন ভাবছিস, কত চোখের জল ফেলছিস। থতমত খেয়ে আলোক আমতা আমতা করে বলে, আমি সত্যি তোকে ভীষণ মিস করছি, বিশ্বাস কর। এখন আমি সব জেনেছি, তুই আমাকে ভীষণ ভীষণ ভালোবাসিস এখনো। আমার শুধুমাত্র শরীরটাই নয়, আমার মন, আমার অন্তর সব। আমিও তোকে ভীষণ চাইতাম, খুব ভালোবাসতাম। তুই এড়িয়ে যেতিস, তাই ভাবতাম আমাকে তুই পছন্দ করিস না, উদাসীন। আমার ভালোবাসার মূল্য দিলি না, কেবল লুকিয়ে লুকিয়ে আমাকে দেখতিস। সকালে 7:30টায় তোর ঘরে এলাম তোকে সজাগ করত। আমি ওই সময়ে স্কুল বা কলেজ যাবার আগে মাঠকোঠা দোতলা ঘরে গিয়ে স্নান সেরে ভিজে কাপড় বদল করতাম। উত্তরের জানালা খোলা থাকতো। মেধা শুধু তোর নয়, আমারও ছিল। তোর ঘরে জানলার একটু ফাঁকের রহস্য জানতাম, তোর উপস্থিতি বেশ বুঝতাম। তাই আমিও ধীরে সুস্থে কিছুক্ষণ, কখনো গায়ে মুখে ক্রিম ঘষে বা চুল আঁচড়ানোর ছলে নগ্ন গায়ে উত্তরের খোলা জানলার কাছে এসে দাঁড়াতাম। তুই ছাড়া কারো নজরে আসবে না। ভাবতাম, যখন তোকে জীবনে আপন করে পাবো না, তুই দেখ আমার এই শরীর। আমার অন্তরটা যে তোর জন্য এত পাগল ছিল, তুই বুঝলি না। কথা বলতে গেলেই কেমন সরে যেতিস। কিন্তু তুইও তো আমাকে খুব ভালোবাসতিস, আমাকে নিয়ে ভেবে ভেবে কবিতা লিখতিস। তোর এজন্য কত পড়াশোনায় ক্ষতি হলো, এত মেধাবী ছিলি, কিন্তু আজ তোর কি অবস্থা, ভেবে খুব দুঃখ হচ্ছে। সবই তো তোর ব্যর্থতা, আমার জন্য, আমার মোহে। আমি এখন সব বুঝেছি, তাই মনে হলো তোর সাথে কথা বলি। গোপন সত্যটা পরস্পরের জানা দরকার। তুই আমার দিকে ঘুরে দাঁড়া না, পিছু ফিরে কেন? না রে, আমার পেছনের দিকটাই ঠিক আছে, সামনেটা সহ্য করতে পারবি না, ভয়ে মরেই যাবি। খুব ভয়ঙ্কর বুঝি? আলোকের মুখ কেমন ভয়ে বিবর্ণ। ভয় পাস না, তোর কোনো ক্ষতি আমি করব না। তোকে আজও খুব ভালোবাসি রে। আমার দুঃখ একটাই,
যদি জানতাম আমার প্রতি তোর এত ভালোবাসা, আমি মরতাম না। কেন, কিভাবে? পুজোর সময় বড়দির বাড়ি যেতাম না? রোগটাই তাহলে হতো না। ছোটদি বর্ধমানে যেত, ওখানেই যেতুম। তুই তোর বাড়ি থেকে বর্ধমান গেলে কেন যাচ্ছিস কেউ জানতই না। এই কদিন দুজনে দুপুরে কত সিনেমা দেখতাম, আর সন্ধ্যের সময় দুজনে পাশাপাশি হেঁটে কত ঠাকুর, প্যান্ডেল, প্রতিমা ঘুরে ঘুরে দেখতাম, ফুচকা খেতাম। তুই রাতের বাস ধরে বাড়ি চলে যেতিস, আমি ছোটদির বাড়িতে থেকে যেতাম। খুব কদিন আনন্দ হতো। আফসোসে, দুঃখে অর্পিতার গলা যেন জড়িয়ে যাচ্ছিল। তুই তো মরে গেলি, আমি তোর কথা যতদিন বাঁচবো ভেবে দুঃখ পাবো আর কাঁদবো। এই জন্যই আমার তোর কাছে আসা। আমি আর লৌকিক জগতে নেই, তোর ভালোবাসার মূল্য কিছুই দিতে পারবো না। তাই বৃথা কেন আমায় ভেবে এত কষ্ট পাবি? তুই কষ্ট পেলে আমিও কষ্ট পাবো। তুই আমাকে ভুলে গেলে আমার দুঃখ হবে, কিন্তু সে তো জীবিতকালে অনেক দুঃখ দিয়েছিস। এখন আমি মরেও যদি তোর ভালোবাসায় পাগল থাকি, আমার মুক্তি হবে না। আর তুই আমায় ভুলে গেলে আমারও তোর প্রতি মোহ কাটবে। এখন তো তোর অন্তরটাও সব বুঝতে পারছি। আমি খুব বিচলিত হয়ে তোর কাছে এসেছি। তোর অসুস্থ শরীর ভীষণ ক্ষতি হচ্ছে তো, কেন এত দুঃখ করছিস? আলোক বলে, ইচ্ছে করলেই কি ভোলা যায় রে পাগল? তুই আমার অন্তরে, পারিস তোর সামনের দিকের তোর ভয়ঙ্কর রূপটা আমাকে দেখা। যদি সত্যিই ভয়ে মরে যায়, তো দুজনে একসঙ্গে সুখে থাকবো। কিছুটা হতাশায়, তার কিছুটা ক্ষোভে, অভিমানে এবার অর্পিতা বলে, তুই বড় অবুঝ। আমি আর থাকবো না, চলে যাচ্ছি। এই জগৎটা যে খুব সুখের, কি করে বুঝলি? ইহলোক ছেড়ে পরলোকে যাবার এত শখ ছেড়ে দে। নিজের ভবিষ্যতের কথা ভাব। তোর যতদিন ইচ্ছে হয় আমাকে ভালোবাস, আমি আর কিছু বলবো না। তোর এত ভালোবাসা তো জীবিতকালে বুঝলাম না, এখন সব বুঝতে পারবো, তাতেই আনন্দ। মুক্তি না হয় হোক, আমি চললাম, আর আসবো না। আলোক দেখলো বারান্দায় আর কিছুই দেখা যায় না। আজ প্রায় 40 বছর পরেও আলোক বুঝতে পারে না সেদিনের অর্পিতার অশরীর আত্মার সাথে তার সাক্ষাৎ আর কথাবার্তা তার অসুস্থ অবসন্ন শরীরের বিকারের কোনো স্বপ্ন না সত্যি ঘটনা। অর্পিতার দেখা আর কোনোদিন সে পায়নি, এ কথা সে কাউকে বলেনি, আর সে বিয়েও করেনি। অর্পিতাকে সে আজও স্বপ্নে ভালোবাসে। সেদিনের তার মৃত্যুর পর নির্জন রাতের কথাবার্তায় গাঢ় নিবিড়তা তার প্রেম ভালোবাসাকে যেন আরও গভীর করেছিল। নমস্কার বন্ধুরা, আজকের গল্প তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।